ওয়াশিংটনের সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, 18 জনের মরদেহ উদ্ধার, সব আরোহীর প্রাণহানির শঙ্কা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময় প্রস্তুতি। জড়ো হচ্ছেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। বিপর্যয় কাটিয়ে অনেকটাই স্বাভাবিক রেল চলাচল। দক্ষিণাঞ্চলের 16 রুটের বাস ধর্মঘট 13 ঘণ্টা পর প্রত্যাহার, স্বস্তিতে যাত্রীরা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল ট্রাইব্যুনালে তদন্তের অগ্রগতি জানাবে প্রসিকিউশন। এবং বিপিএল এ দুপুরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্স খেলবে চিটাগং কিংসের বিপক্ষে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। শুরুতে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর এই পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে রিগান জাতীয় বিমানবন্দরের কাছে 64 আরোহী নিয়ে পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। আর হেলিকপ্টারটিতে 3 সেনা ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও জানাচ্ছেন আফরিন মৌ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী উড়োজাহাজ নদীতে বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 9টার দিকে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে 33-এ অবতরণের সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। প্রশিক্ষণ হেলিকপ্টারটিতে 3 সেনা ছিল বলে জানা গেছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, যাত্রী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 5342 উড়োজাহাজটি। সংঘর্ষের সময় বিমানটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। এরই মধ্যে নৌকা নিয়েও অভিযান চালানো হচ্ছে। বিমানবন্দর এলাকার আইন প্রয়োগকারী সব সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রিগান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে, যা শুক্রবার সকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়। ভয়াবহ এই দুর্ঘটনার পর তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিলে এই তদন্ত পরিচালনা করছে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আমেরিকান এয়ারলাইন্সের সিইও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ডিসিতে এই দুর্ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করছেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে অন্যান্য প্রসঙ্গ। কাল শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। শেষ সময় চলছে ময়দান তৈরির জোর প্রস্তুতি। স্বেচ্ছাসেবকদের সঙ্গে আছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 7000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন ময়দানে। 335টি সিসি ক্যামেরা এবং ড্রোন দিয়ে করা হবে নজরদারি। এবারের ইজতেমা আয়োজন হচ্ছে 3 পর্বে। প্রথম পর্ব শুক্রবার শুরু হয়ে শেষ হবে 2 ফেব্রুয়ারি। 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব। এই 2 পর্ব আয়োজন করছে শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা। আর 14 ফেব্রুয়ারি শুরু হয়ে 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে সাদপন্থীদের ইজতেমা। ইজতেমার আরও খবর জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এ পর্যন্ত মুসল্লি সমাগম কেমন দেখছেন আর নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি জানেন যে আগামীকাল আম্বায়নের মধ্য দিয়ে কিন্তু আপনার বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কিন্তু মাঠে এবং কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং আপনারা জানেন যে এই ইজতেমাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ নিরাপত্তার যে চাদরে কিন্তু ডেকে ফেলা হয়েছে ময়দান এলাকায় এবং আশপাশে। আমরা দেখেছি এখানে সাদা পোশাক এবং বিভিন্ন পোশাকে কিন্তু কয়েক বা হাজার যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিয়োজিত রয়েছে এবং মুসল্লিদের যাতে কোনো প্রকার বিঘ্ন
ঘটতে না পারে এর জন্য কিন্তু তারা সিসিটিভির মাধ্যমেও মনিটরিং করছেন এবং ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং এখানে কিন্তু যেভাবে দায়িত্ব পালন করা সেভাবেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি যে এখানে দায়িত্ব পালন করছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী কিন্তু নিয়োজিত রয়েছে এই ইজতেমাকে ঘিরে। আপনি জানেন যে আকাশপথেও কিন্তু হেলিকপ্টারের মহড়া রয়েছে, সেটা নজরদারি বাড়ানো হয়েছে আকাশপথ থেকেও। এর পাশাপাশি কিন্তু আপনার সম্পূর্ণ এলাকা অর্থাৎ এখানে ইজতেমাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তার যে জোরদার করা হয়েছে এবং প্রতিটি মানুষকে কিন্তু তল্লাশি করেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এইরকমটাই কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। আপনি জানেন যে আগামীকাল বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব অর্থাৎ 58তম ইজতেমার যে পর্ব সেটা তুরাগ নদীর পারে যেটা প্রতি বছর অনুষ্ঠিত হয় সেটাকে ঘিরেই কিন্তু এত আয়োজন এবং আপনি জানেন যে সব আয়োজন ইতিমধ্যেই কিন্তু সমাপ্তি ঘটেছে এবং খিত্তায় কিন্তু আপনার মুসল্লিরা অর্থাৎ দেশের 41টি জেলা থেকে ঢাকা সহ 41টি জেলা থেকে কিন্তু মুসল্লিরা ইতিমধ্যেই যার যার জায়গায় কিন্তু অবস্থান করেছেন। আমরা দেখেছি যে ইজতেমা ছাড়িয়েও আশপাশের সড়কগুলোতে আমরা দেখেছি যে সেখানটায়ও তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তো এখানে কিন্তু অনেকে মুসল্লির সাথে কথা বলেছি আমরা, তারা নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং এখানে যে সুযোগ সুবিধা অর্থাৎ সরকার থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেই সুযোগ সুবিধাতে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে সব মুরব্বীরা রয়েছেন, ইজতেমার মুরব্বীরা, তারাও কিন্তু খোঁজখবর রাখছেন এবং এখানে সবকিছু মিলে সুন্দর একটি পরিবেশ কিন্তু বিরাজ করতেছে এবং আশপাশের যে এলাকা সেটাও কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এখানে কিন্তু পানি ছিটানো থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই সিটি কর্পোরেশন শেষ করেছেন এবং এভাবেই কিন্তু গাজীপুরের যে ইজতেমা ময়দান সেটা কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং আপনারা জানেন যে প্রতিটি খিত্তায় কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু 41টি জেলা থেকে কিন্তু আপনার অবস্থান নিয়েছেন মুসল্লিরা এবং আজকেও দেখেছি আমরা যে দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানের ভিতরে প্রবেশ করতেছেন। ইশিকা, এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। ইজতেমা ময়দান থেকে সার্বিক প্রস্তুতির তথ্য জানাচ্ছিলেন সহকর্মী। বিপর্যয় কাটিয়ে প্রায় অনেকটাই স্বাভাবিক সারা দেশের রেল যোগাযোগ, তবে আজও বেশ কয়েকটি ট্রেন স্টেশন ছেড়েছে নির্ধারিত সময় থেকে 30-40 মিনিট দেরিতে। রেল কর্তৃপক্ষ বলছেন বুধবারের তুলনায় প্রায় স্বাভাবিক ট্রেন চলাচল। শুক্রবার পুরোপুরি শিডিউল মেনে চলা সম্ভব হবে বলে আশা করছেন তারা। এদিকে সকাল থেকেই কমলাপুরে রয়েছে যাত্রীদের ভিড়। ট্রেন ভ্রমণে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করায় কিছুটা বিলম্ব হলেও ট্রেনকে বেছে নিচ্ছেন তারা। দক্ষিণাঞ্চলে বাস চলাচল স্বাভাবিক হয়েছে, এতে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। প্রায় 13.5 ঘন্টা বন্ধ থাকার পর বরিশাল রূপাতলী টার্মিনাল থেকে 16টি রুটে বাস চলাচল শুরু হয়। জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষার্থী, শ্রমিক, মালিক ও প্রশাসনের বৈঠকে সমঝোতা শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এতে ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন যাত্রীরা। সহকর্মী শাকিল মাহমুদের তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। শ্রমিকদের ধর্মঘটের কারণে প্রায় 13.5 ঘন্টা বন্ধ থাকার পর বুধবার রাত 8টায় বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে শুরু হয় 16টি রুটে বাস চলাচল। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে বিএম কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাস ভাঙচুর এবং পরবর্তীতে সড়ক অবরোধের ঘটনা ঘটে। এর ফলে বুধবার সারাদিন ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক দুর্ভোগে পড়েছি, আমরা যেতে পারছি না। আমরা পিরিজপুরে যাব, কোনো ধরনের গাড়ি পাচ্ছি না, এখন দাঁড়িয়ে আছি। এখন গাড়ি বন্ধের কারণে আমরা বাড়িতে যেতে পারতেছি না। এটা অবশ্যই যাত্রীদের জন্য দুর্ভোগ একটি। বিষয়টি সমাধানে সন্ধ্যা 6:30টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ে শ্রমিক, মালিক, ছাত্র ও প্রশাসনের মধ্যে বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে রাত থেকেই বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই আশ্বস্তের কারণেই আমরা আজকে ধর্মঘট উত্তোলন করেছি, ধর্মঘট উদ্যোগ করেছি। এখন থেকে আমাদের গাড়ি আজকে থেকে চলবে ইনশাল্লাহ। এখন থেকে এই মুহূর্ত থেকে গাড়ি রূপাতলী থেকে চলাচল শুরু করেছে। দুই পক্ষের কিছু দাবি দেওয়া ছিল, বিশেষ করে ভাড়া সংক্রান্ত এবং আচরণগত কিছু বিষয় ছিল। এগুলো আমরা অ্যাড্রেস করছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে ভবিষ্যতে আমাদের এই ধরনের কোনো সমস্যা হবে না। বাস চলাচল শুরু হয় স্বস্তিতে যাত্রীরা। বাস ছাড়ছে খুব ভালো হইতেছে, ভাড়া কম, আমাদের খুবই সাশ্রয় হবে। অনেকটা প্রশান্তি পেলাম, বাসটা চলতেছে, খুব ভালো লাগতেছে। বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালী, বাউফল, দশমিনা, পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা ও ভোলা রুটে বাস চলাচল করে।
নিউজ ডেস্ক, দেশ টিভি। কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় মিলেনিয়াম সিটির অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রাজুক। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, অভিযানের সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে অভিযান শুরু করেছে ঠিক 10:30টার দিকে এখানে রাজুকের কর্মকর্তারা, এবং সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এর আগে 22 জানুয়ারি যেদিন এখানে পরিচালনা করার জন্য এসেছিলেন, সেদিন কিন্তু রাজুকের কর্মকর্তা এবং পুলিশের উপরে কিন্তু হামলার ঘটনা ঘটেছিল। সেখানে কয়েকজন সংবাদকর্মীও আহত হয়েছিলেন। ফলে আজকে কিন্তু যৌথ বাহিনী নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং অবৈধ যেসব অংশ সেগুলো উচ্ছেদে অভিযান পরিচালনা করছেন। এবং আমরা এখানে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজুকের প্রধান প্রকৌশলী, যিনি নগর পরিকল্পনাবিদ, তার সাথে কথা বলছিলাম। তিনি যেটা বলছিলেন যে এখানে প্রায় 9 একর জমির উপরে একটি যে সম্প্রসারণ, রাজধানী সম্প্রসারণ যে কর্তৃপক্ষ ড্যাব নামে পরিচিত, সে ড্যাব সম্প্রসারণ নীতির অনুযায়ী এখানে একটি জলাধার নির্মাণ করার কথা ছিল। সেই জায়গাটাতেই আসলে এখানকার মিলেনিয়াম সিটি নামে যে বেসরকারি একটি ডেভেলপার কোম্পানি, তারা কিন্তু এখানে একটি সিটি নির্মাণ করছে। এবং সেখানে কিন্তু পাশে যে একটি খাল রয়েছে, সেই খালের কিন্তু বড় একটি অংশ তারা দখল করে নিয়েছে। ফলে ছোট্ট একটু খালে পরিণত করেছে সে বড় খালটিকে। ফলে তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন। এবং এর আগে আমরা জানি 2024 সালের 22 জানুয়ারি হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে একটি আদেশ দিয়েছিল যে এই মিলেনিয়াম সিটির আশেপাশে যে টোটাইল খালটি রয়েছে সেটিকে উদ্ধার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে 1 বছর ধরে আসলে রাজুকের কর্মকর্তারা বিভিন্নভাবে চিঠি চালাচালের পরে আসলে কোনো সুরাহা না হওয়ায় তারা কিন্তু আজকে অভিযান পরিচালনা করছেন। এবং আমরা দেখছিলাম যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য উপস্থিত রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং সেখানে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক রয়েছেন। এবং তারা এর মাধ্যমে আসলে জানাতে চাচ্ছেন যে যারা অবৈধভাবে যেখানে যেসব উন্নয়ন কর্মকাণ্ড চালাক না কেন সেগুলো কয়েক বছর পরে হলেও সেগুলো আসলে তারা অভিযান পরিচালনা করবেন এবং সেগুলো ভেঙে দেবেন। এবং এখন পর্যন্ত কিন্তু সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি যে অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে আসলে বালু নিয়ে এসে সেই বালুগুলো ভরাট করছেন। এবং এখানে কৃষি জমি, জলাধার সহ নানা যেগুলো আসলে গুরুত্বপূর্ণ জমি সেগুলো কিন্তু তারা ভরাট করছে। ফলে অবৈধ এইসব জায়গাগুলোতে কিন্তু ব্যাপকভাবে অভিযান পরিচালনা করবে বলে আজকে সতর্ক করলেন এখানকার যে প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই সব অবৈধ জায়গাগুলোতে স্থায়ী আবাসন অর্থাৎ স্থায়ী অবকাঠামো, সরকারি অবকাঠামো না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করবেন। এবং ড্যাপের যে পরিকল্পনা, এখানে যে জলাধারটি নির্মাণ করার কথা ছিল সেটির একটি পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে তারা প্রকল্প আকারে সরকারের কাছে দিবেন। সেই প্রকল্প অনুযায়ী তারা কিন্তু আগামীতে এখানে জলাধারটি নির্মাণ করলে তখন হয়তো এই রকম অভিযান বা পরিচালনা করা দরকার হবে না। এবং এখানে অবৈধ যেসব জায়গা এখানে অবৈধভাবে যেসব জায়গা ভরাট করা হচ্ছে সেগুলো আর সম্ভব হয় না। তো ইশিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে বিস্তারিত জানছিলাম হাসান মাহমুদের কাছে। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কঠোর নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হয়। এর আগে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ওসি হাসানকে 15 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। আর 4 ডিসেম্বর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে 30 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেন বিচারক। এদিকে রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে 20 জানুয়ারি গ্রেপ্তার দেখানো হয়। আজ আবারও তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনালে। ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ আইন, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, গণমাধ্যম নীতিমালা বিষয়ে সিইসি AMM
নাসির উদ্দিনের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। 2 সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছে ইইউ প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে প্রবাসী ভোটারদের ভোটের ব্যবস্থা, ভোটারদের ভেতর আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে কমিশনকে সহায়তা করবেন তারা। ইইউ প্রতিনিধি মাইকেল লিডর বলেন, বাংলাদেশের মানুষ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে ইসিকে সহায়তা করবেন তারা। We had the opportunity to speak to election officers at the Upasila district, regional and national level, and we had very interesting conversations until now. We have been here for 2 weeks. We will be leaving the country by the end of this week, and we will be very happy to continue conversations with the national institutions as well as civil society in Bangladesh. আমরা ওনাদের কাছে আমাদের বিদেশে যারা আছেন ডায়াসপোরা, যারা প্রবাসী ভোটার, তাদেরকে কি করে আমরা ভোট ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে আমরা বলেছি যে তাদের জন্য পরামর্শ বা যদি কোনো মডেল থাকে আমাদের কাছে শেয়ার করতে। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন 5 শিক্ষার্থী। বুধবার বিকেলে কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান 7 কলেজের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় চান না তারা। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে 28 বছর ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামেন তারা। এরই ধারাবাহিকতায় দাবি আদায়ে বুধবার আমরণ অনশনে বসেন 5 শিক্ষার্থী। জানান, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অনশন। এ দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরণ অনশন তিতুমির ক্যাম্পাসের সামনে চলবে। শিক্ষার্থীদের কোনো ব্যাঘাত ঘটে বা এখান থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে আমরা বলবো এটা দায়ী রাষ্ট্রকেই নিতে হবে। বিশ্ববিদ্যালয় হওয়ার মতো সব ধরনের যোগ্যতা কলেজের রয়েছে উল্লেখ করে অনশনে থাকা শিক্ষার্থীরা জানান, ঢাকা উত্তর সিটিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি যৌক্তিক। জিওগ্রাফিক্যালি এটি একটি ভালো জোন, যে জায়গায় হচ্ছে শিক্ষার মান উন্নত করার প্রয়োজন। কারণ আমরা দেখতে পাই যে ঢাকার যে দক্ষিণ অঞ্চল, সেই দক্ষিণ অঞ্চলে যে শিক্ষার প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় ঢাকা উত্তর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের যে মান সেটা খুবই কম। এবং এখানে যে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যে শিক্ষার একটা বাণিজ্য করতেছে, সেই বাণিজ্যের সিন্ডিকেটটা ভাঙার জন্য হলেও এখানে তিতুমিরকে একটা ইউনিভার্সিটি করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে প্রায় 8 বছর তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, নতুন করে জোটবদ্ধ হয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হতে চান না তারা। অতীতে যদি আপনারা দেখেন, এই জোটভুক্ত হয়ে আমাদের সিদ্দিক ভাই তার চোখ দুটি হারিয়েছে। তাছাড়াও আমাদের এই আন্দোলনে অনেক আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সিনিয়র রক্তপাত ঝরিয়েছে। সে জায়গা থেকে আমরা ওদিকে অগ্রসর হতে চাই। এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন, অবস্থান সহ নানা কর্মসূচির পর গেল 7 জানুয়ারি কলেজটির প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানিয়ে দেয় আন্দোলনকারীরা। এরপর গেল সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তার মা আয়শা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় পিছিয়েছে। 17 ফেব্রুয়ারি রায়ের নতুন দিন ধার্য করেছেন ঢাকার 4 নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালত। রায় প্রস্তুত না হওয়ায় নতুন দিন ধার্য করার কথা জানান দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম। এদিন জিকে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়, তবে তাঁর মা আয়েশা আক্তার পলাতক রয়েছেন। গেল 22 জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য 30 জানুয়ারি দিন ঠিক করেছিলেন। শামীম ও তার মায়ের বিরুদ্ধে 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2019 সালের 21 অক্টোবর মামলা করে দুদক। রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দিবাগত রাত 2টার দিকে কাজীপাড়ায় 9তলা একটি আবাসিক ভবনে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও 2টি ইউনিট যোগ দেয়। 4 ইউনিটের চেষ্টায় রাত 3:30টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা। এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনটার সূত্রপাতটা মূলত দোতলার থেকে। তো দোতলায় মনে হয় এক সাইড দিয়ে আছে ব্যাংক, তার পিছনে আছে মাঠ ফুড না ফুড পান্ডা কি জানি, আমি জানি না। তো এই থেকেই শুরু আর কি আগুনটা। যারা এই পারমিশনগুলো বিল্ডিং করার জন্য দেয়, এত বড় বড় বিল্ডিং, তারা জানে এটা নিশ্চিত করে দেয় যে এদের সমস্ত কিছুই যে প্রতিরক্ষা যে ব্যবস্থাটা এইটা ইনশিওর করে কর্তৃপক্ষ জানে বড় বড় বিল্ডিং করার অনুমতি দেয়। নদীর জায়গা দখল করে পার্ক নির্মাণ প্রকল্পের নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেলা পরিষদ কর্মকর্তাদের বিরুদ্ধে। 10 বছরে এই প্রকল্পে 10 কোটি টাকা ব্যয় হলেও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। নদী গবেষকরা বলছেন, শুধু লুটপাটের জন্যই নেওয়া হয়েছে নদীর জায়গায় পার্ক নির্মাণের অযৌক্তিক প্রকল্প। আর এ প্রকল্প নিয়ে নানা অনিয়মের অভিযোগ স্থানীয়দের। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। পদ্মার শাখা নদী গড়াইয়ের তীর ঘেঁষে কুষ্টিয়া জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান পার্ক নির্মাণের কাজ শুরু হয় 2014 সালে। এ পার্ক নির্মাণ প্রকল্পের 10 বছর পেরিয়ে গেলেও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। চারিদিকে প্রাচীর, প্রবেশ গেট, কিছু গাছ আর 2-1টি স্থাপনা ছাড়া করা হয়নি তেমন কিছুই। তবে ইতিমধ্যে ব্যয় হয়েছে 10 কোটি টাকারও অধিক। ফলে উঠেছে এ প্রকল্পে নানা অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ। এটা সরকারি খরচ আর কি, এটা তো এত টাকা মনে হচ্ছে না আর কি। বাজেট হওয়ার পরে যেটা হয় যে 50% কারোর না কারোর পকেটে চলে যায়, আর 50% এখানে হয়, এস্টাবলিশড হয়। এই 10 কোটি টাকা তো আসলে কমখানে টাকা না, তো সেরকম কোনো অগ্রগতি আমরা এখানে দেখি নাই। নদী গবেষকরা বলছেন, শুধুমাত্র অর্থ লুটপাটের জন্যই নেওয়া হয়েছে নদীর জায়গা দখল করে পার্ক নির্মাণের মতো এমন অযৌক্তিক প্রকল্প। তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই তারা। কারা কারা করেছে, মানে কিভাবে অনুমোদন করেছে, তার এটা তদন্ত হওয়া উচিত। এইভাবে জনগণের টাকা নষ্ট করা ঠিক না, আর নদী তো নাই। তবে পার্ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ মানতে নারাজ জেলা পরিষদের কর্মকর্তারা। বলছেন, সবই হচ্ছে নিয়ম মেনে ঠিকঠাক ভাবেই। এখানে তো লুটপাট করার সুযোগ নাই, এই জন্য যে এখানে তো কোনো কিছু করার সুযোগ নাই, আর টেন্ডার বাদ দিয়ে কেউ অফিসে কেউ টাকা নিতে পারে না। আর জেলা প্রশাসক বলছেন, এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। এটা বিগত সরকারের আমলে হয়েছে, তো সেখানে আমাদের যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যদি দেখি যে অনিয়ম হয়েছে, তাহলে আমরা সংশ্লিষ্ট যারা এটার সাথে ছিলেন তাদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখব। নদীর জায়গা দখল করে অযৌক্তিক এমন প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। 1 কেজি ফুলের দাম 5,000 টাকা। এই ওষুধি গুণ সমৃদ্ধ ফুল এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নাটোরে। ফুল থেকে ভেষজ রোজেলা চা তৈরি করছেন শহীদুল ইসলাম নামে এক কৃষক। লাভজনক হয় এই চাষে আগ্রহী হচ্ছেন অন্য চাষিরাও। এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানও হয়েছে। সহকর্মী মামুন খানের তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ওষুধি গুণ সমৃদ্ধ ফুল রোজেলা, যেটি এখন বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে নাটোরে। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রাম, যেখানে উৎপাদন হচ্ছে এই রোজেলা ফুল। স্থানীয়ভাবে ফুলটিকে চুকাই বা চুকুর বা মেস্তা বা টক ফল বলা হয়, আর ইংরেজিতে রোজেলা, রোজেল ও সরেল নামে পরিচিত। 2019 সালে 5 শতক জমিতে রোজেলা ফুলের বাণিজ্যিক চাষ শুরু করেন গ্রামের ভেষজ চাষি শহীদুল ইসলাম। এবছর তা গড়িয়েছে 15 বিঘা জমিতে, আর ফুল বিক্রি হচ্ছে 5,000 টাকা কেজি দরে। এমনকি ফুল দিয়ে তৈরি করছেন ওষুধি গুণাগুণ সমৃদ্ধ চা। চারা গাছ থেকে কলি সংগ্রহ করে বীজ ফেলে পাপড়ি আলাদা করা হয়, পরে ওই পাপড়ি সেদ্ধ করা হয়, ড্রায়ার মেশিনে শুকানোর পর প্যাকেটজাত করে বিক্রি করা হয়। চাহিদা বাড়ায় অনলাইনেও বেচা হচ্ছে এই চা। আমি বিগত
5-6 বছর আগে অল্প কিছু দিয়ে রোজালা চাষ শুরু করি। 1 বিঘা জমিতে 60 থেকে 70 হাজার টাকা খরচ করে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করা যায়। উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হয় এখানকার কৃষকরা ঝুঁকেছেন রোজেলা ফুল চাষে। আমি এবার রোজেলা চাষ করছি সৈয়দুল ভাইয়ের জমিতে দেখে সৈয়দুল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি 1 বিঘা জমি এবার পরীক্ষামূলক চাষ করছি যে এটা লাভজনক কিরকম শুনি খালি কবি লাভ, কিন্তু এবার করে বাস্তবে আমি প্রমাণ হইলাম। রোজেলা চাষ বেশি হয় কাঁঠালবাড়িয়া গ্রামের বেকার নারী পুরুষদের কর্মসংস্থান হয়েছে। আমি পড়াশোনা করি, আমি পড়াশোনার ফাঁকে আমি রোজেলা তুলি, রোজেলা তোলা যা টাকা পাই আমি সেটাকে আমি পড়াশোনার কাজে লাগা, যা টাকা বাঁচে আমি সেটা আমি আমুক দিই। এই রোজেলা চাষ আসার পরে আমাদের কাজকর্ম ভালোই চলে, একদিনও বসে থাকা লাগে না আমাদের। আমি মানুষ, আমরা অন্য কাম করতে পারি না, এটাই করি, বা ছেলেরাও করে মেয়েরাও করে। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতার কথা জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো এটা থেকে অনেক কৃষক এটার সাথে সংযুক্ত হয়ে তারা লাভবান হচ্ছে। আমরা চাচ্ছি যারা উদ্যোক্তা আছে, যারা এই ধরনের কৃষক আছে তাদের সেবা দিয়ে এটা আরো বাজারজাত করার জন্য। বাজারজাতকরণে সরকারি সহায়তা পেলে বাণিজ্যিকভাবে রোজেলা চাষ আরো জনপ্রিয় হবে, এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আন্তরিকতার সাথে রিক্সা শ্রমিক, রিক্সা চালক ভাইদেরকে বন্ধুরা, আপনাদের সামনে রুম্মন গতকালকে একটি শহীদ পরিবারের ঘটনার কথা বলছিলেন। আমি নিজেই দেখেছি নিরবচ্ছিন্ন কান্না কাকে বলে, সেই কান্নায় চোখের পানি দেখা যায়, কিন্তু অবিরাম ভাবে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছেন বিএম শাহীন কলেজের ছাত্র শহীদ আহনাফের মা এবং বাবা। এই অনন্ত কান্না, এই কান্না যেন থামে না। চোখ দিয়ে হয়তো সবসময় পানি পড়ছে না, কিন্তু হৃদয়ের মধ্যে তার কান্নাটা ঝরে যাচ্ছে। তারা কোনো সহযোগিতা, শুভেচ্ছা, কোনো কিছুরই প্রত্যাশী নয়। আমি কথা বলে দেখেছি, তারা প্রত্যাশা করছে ঘাতকদের বিচার হোক, এটাই দেখে যেতে চায়। এমন ফুটফুটে তাজা তরুণ কিশোর আহনাফ, তাকে তাক করে টার্গেট করে গুলি যারা করে তারা তাদের আত্মায় মানুষের আত্মা না, তাদের আত্মার মধ্যে ছিল রক্ত পিপাসু কোন নেকড়ের আত্মা। না হলে এই ফুটফুটে শিশুদেরকে এভাবে গুলি করে মারত না। শেখ হাসিনা, ওর কাছে মানবতা, শিশু, কিশোর, নারী এর কোনো মূল্য নেই। ওর কাছে একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই চাই। আর এই সিংহাসন রক্ষা করার জন্য ও 16 বছর ধরে তাণ্ডব চালিয়েছে সারা বাংলাদেশে। কত মায়ের কোল খালি করেছে, কত স্ত্রীকে বিধবা করেছে, কত পরিবারকে সন্তান হারা করেছে, তার কোনো ঠিকানা নেই, তার কোনো হদিস নেই। সমগ্র 16 বছরটাই ছিল মর্সিয়া আর শোকের 1.5 দশক। আমরা যদি শেখ হাসিনার 1.5 দশককে যদি বিবেচনা করি, এটা হবে জনগণের জন্য শোকের 1.5 দশক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন আইনজীবী। সরাসরি যাচ্ছে সেখানে। সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নাই, কি প্রক্রিয়া হবে সেটা। হ্যাঁ, তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। না, এই ধরনের কোনো কথা হয়নি। স্যার, আজকে 3জন দিয়ে 109 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলো, এর মধ্যে গ্রেফতার হয়েছেন 34। দেখেন যাদের গ্রেপ্তার হয়েছে তারাকে আপনারা ট্রাইব্যুনালে দেখতে পাচ্ছেন।
আর যাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার এবং অনেক সময় কনফিডেন্সিয়াল বিষয় থাকে, এটা আমরা বলবো না। আচ্ছা, আরেকটা ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে, জি 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 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে, এটা ঠিক, তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে আপনাদেরকে বলবো না। একটু বলি, যখন আমরা শুনানি করি তখন আদালত ট্রাইব্যুনাল আমাদের কাছে কিছু কোয়ারি করেন, সেই কোয়ারির জবাব আমরা দিয়েছি, সেটা প্রেসে আসার জন্য নয়। না, আমি বললাম তো নাম, আমি ওই বিষয়টা নাম বলবো না আপনাদেরকে। যে বিষয়টা যখন আমরা প্রেয়ার দিই, প্রেয়ার দেওয়ার পর ট্রাইব্যুনাল আমাদের কাছে কিছু কোয়ারি করেন, আমরা সেই কোয়ারির জবাব দিই, সেটা ডিসকাশন হয় কোনো পয়েন্টে, ডিসকাশন হয় কোনো বিষয়ে, ওনারা ইনস্ট্রাকশন দেন, কোনো ম্যাটারে ওনাদের সহযোগিতা চাই, মানে নির্দেশনা চাই, এটা হচ্ছে হিয়ারিং এর বিষয়, এটা পাবলিকলি ওপেনলি বলার সুযোগ এইটুকুও বলবো না। এটা সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় না, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে কেন গ্রেপ্তার হয়নি, এই বিষয়টা বলবো। সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় এখানে বলছি আমরা, তবে আবার বলবো যেহেতু আজকের ট্রাইব্যুনালে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে।